হ্যালো বন্ধুরা, আমি শুভ্র নীল চলে এলাম একটা বিষয় নিয়ে কথা বলার জন্য। দেখো, কয়েকদিন আগে একটা ভিডিও আমার চোখে পড়লো, যে সেখানে আমি দেখলাম যে দেবদাকে নিয়ে কথা বলছে একজন বিশিষ্ট অভিনেতা। তিনি আগে অভিনেতা অবশ্য ছিলেন, তবে এখন আর তাকে অভিনেতা বলা চলে না। তিনি এখন অতি শিক্ষার ফলে, অতিরিক্ত শিক্ষিত হয়ে যাওয়ার ফলে তিনি এখন এডিটিং, কালারিস্ট এইসবের কাজ করেন। অতিরিক্ত বোদ্ধা হয়ে গেছেন এবং তিনি বোধহয় এই সিনেমা জগতের থেকে সরে গিয়ে বুদ্ধিজীবী যে হয় না, যেটা আমরা জানতাম, যে ছোট থেকে টিভিতে দেখেছি, টিভিতে বসতো, সংবাদ মাধ্যমের লোকজন যোগাযোগ করতো, সেখানে সব পলিটিক্যাল কথাবার্তা বলতো। কিছু লোকজন হয় দেখবে, তারা কিন্তু শিল্পী হয়েই নাম অর্জন করে, খ্যাতি অর্জন করে সিনেমা থেকে, লেখা থেকে, গান থেকে, কিন্তু পরবর্তীতে তারা এইসব বিভিন্ন রকম লেকচার বিভিন্ন জায়গায় বসে টিভিতে বিভিন্ন আলোচনায় পার্টিসিপেট করে তারা একটুখানি আর কি মার্কেটে টিকে থাকতে চায়। তো সেই ধরনেরই একজন, তোমরা থাম্বনেলে যদিও দেখে নিয়েছো, তাও তার একটা ইন্ট্রোডাকশন ভালো না দিলেই নয়, সেই জন্য দিলাম। তো আমি তার এক্সাম্পল সব সময় দিই। কাদেরকে দিই? যারা এই ছোট ছোট বাচ্চা, কিছু আমি ছেলে মেয়ে ইন্টারভিউ করতে যাই যখন কোথাও, তখন গিয়ে তার এক্সাম্পলটা আমি প্রতিটা শিশু শিল্পী যারা রয়েছে তাদের বাবা মাকে দিই, যে ভাই আপনারা যাই করুন, মানে বাচ্চাদের কেরিয়ার নিয়ে ছেলেখেলা করবেন না। পড়াশোনাটা তো করা যাবে, পড়াশোনাটার সাথে সাথে যারা আর্টিস্ট হয়েছে, যারা টিভিতে রয়েছে, তারা যেন টিকে থাকে, তারা যেন ছেড়ে বেরিয়ে না যায়, তারা যেন অন্য কিছু না করতে যায়, তাহলে অরিত্রর মতন কেরিয়ার হয়ে যাবে। মানে আমি অরিত্রর এক্সাম্পলটাই দিই, অরিত্রর কথা বলছি। হ্যাঁ, মানে কি ছিল ছোটবেলায় আমাদের কাছে একটা বিশাল স্টার, অরিত্র দত্তবনি মানে বিশাল একটা স্টার। আমরা তাকে কি দেখেছি, আমাদের সমবয়সী আমরা সেই সময় দেখেছি কি, তাকে টিভিতে অ্যাঙ্কারিং করতে দেখেছি, কত সুন্দর অ্যাঙ্কারিং করতো, কত ভালো ভালো ছবি, মানে তখন একটা বিশাল ব্যাপার আমাদের কাছে। দেবজা, ছোটে মিয়া, বড়ে মিয়া, তো বড়ে মিয়া, ছোটে মিয়া, সুবান আল্লাহ। তো যাই হোক আর কি, সেই ব্যাপারটা ছিল। পরাঞ্জয় জলিয়ারে বলি, চ্যালেঞ্জ বলি, চিরদিনই তুমি যে আমার বলি, তার স্ক্রিন প্রেজেন্সে সিটি পড়তো। সেই হলে 5 মিনিটের জন্য আসা, 10 মিনিটের জন্য থাকা মানে সিটি পড়বে, এরকম খুব শিশু শিল্পীর জন্য খুব কম হয়েছে। সেই সময় এমনিও কমার্শিয়াল মার্কেট দারুণ, মানে ফাটাফাটি বাজার, তার মধ্যে অরিত্র দত্ত বণিক এরকম ফাটিয়ে কাজ করেছে, এই লেভেলের কাজ করেছে, সেটা তার কন্টিনিউ করা উচিত ছিল, যেহেতু সে এই স্টারডামটা পেয়েছিল ওই বয়স থেকে। সেটা সে ছেড়ে দিয়ে সে পড়াশোনার নামে কালারিস্ট ফিস্ট হয়ে বিভিন্ন রকম, নাকি বাংলাতে ভালো কাজ হয় না, সেই জন্য সে দায়িত্ব উঠিয়ে নিয়েছে যে সেই ভালো কাজ করে ছাড়বে। তো সেরকম দায়িত্ব নিয়ে সে এগিয়ে যায় এবং যথারীতি তার যে ব্র্যান্ড, তার যে কেরিয়ার, আমি তো বলবো, এবং আমি কেন, যে কোনো দর্শককে জিজ্ঞেস করে নাও অরিত্রকে ছোটবেলায় কিভাবে দেখেছে, কোন জায়গায় সে ছিল, আজকে কি সে উঠেছে না পড়েছে। সেই ইন্ডাস্ট্রির কথা ভাবতে গিয়ে কালারিস্ট শটে গিয়ে কি তার উত্থান হয়েছে না পতন হয়েছে? পতন হয়েছে, শিওর শট, এটা একদম চোখ বন্ধ করে বলা যায়। তাকে আজকে মার্কেটে সে আছে, তার যদি রাজনৈতিক বক্তব্যগুলো ছাড়া তার কি অস্তিত্ব রয়েছে মার্কেটে, সে যে আছে কতজন লোক জানে। তাকে দেখা যায় কি, একটা অভিনেতা যাকে ছোট থেকে আমরা দেখেছি, ওই রকম ভ্যালু ছিল যার, সে আজকে বসে বসে টিভির পর্দায় চলে আসছে, আলোচনায় পলিটিক্যাল কথাবার্তা বলছে, পার্টিসিপেট করছে, সচেতন নাগরিক, বুদ্ধিজীবী তিনি হতে চান। যাই হোক, সেটা তিনি বলতে পারেন, তাতে কোনো রকম অপরাধ নেই। স্বাধীন ব্যক্তি তিনি, স্বাধীন আমাদের দেশ, সেখানে যে যা ইচ্ছে করতে পারে। তবে একজন অডিয়েন্সের পার্সপেক্টিভ থেকে তাকে নিয়ে কিছু কথা বললাম, এটা আক্ষেপ থেকে, কারণ তার থেকে আমাদের এক্সপেকটেশনস অনেকটা ছিল, আর সে আমাদের মন ভেঙে দিয়েছে, তুই উল্টো পাল্টা কাজ কারবার করছে। এবং যে কারণে আমার ভিডিওটা বানানো, না হলে বানাতামই না। অ্যাকচুয়ালি দেবদাকে নিয়ে কথা বলেছে, দেবদাকে নিয়ে কথা বললে তো ভিডিও বানাতেই হবে, তো সেই জন্যই বানানো। আদারওয়াইজ অরিত্র দত্ত বণিককে নিয়ে কোনো রকম ভিডিও বানাবার ইন্টারেস্ট আমার নেই। যেটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে দেবদার বিষয়। দেবদাকে নিয়ে দেখলাম একটা চ্যানেলে কথা বলেছে, সেখানে কথা বলছে যে দেবদার রকেটের গতিতে, মানে অর্থনৈতিক দিক থেকে আর কি উত্থান, দেবদার প্রচুর উত্থান হয়ে গেছে রকেটের গতিতে। তিনি যতদিন অবধি নাকি পলিটিক্সে আসেননি, ততদিন অবধি তার গাড়ি, তার লাইফস্টাইল, তার রেমুনারেশন, এইগুলো সব কি ছিল, এবং তখন তার সিনেমা হলে বিশালভাবে চলতো। এখন নাকি আফটার পলিটিক্স সেভাবে ছবি তো চলে না, কিন্তু নাকি ইনকাম এবং নাকি তার যে বাড়ি, তার যে গাড়ি, তার যে লাইফ প্লিট, সেগুলো নাকি সমস্ত বেড়ে গেছে, ইনকামে উত্থান হয়েছে। তো এইটা একটা বুদ্ধিজীবী মানুষ, উনি তো বুদ্ধিজীবী মানে সব জানে, তার নলেজ থাকবে, সে নলেজ নিয়ে কথা বলবে। কিভাবে বলতে পারলো আমি জানি না, এটা তো একটা, মানে আমার মতন ছেলেও জানে, মানে সবাই জানে আর কি। এটা বলার কি আছে? মানুষের যত দিন যায় তত তার নাম হয়, তার সুখ্যাতি হয়,
তার আর্নিংও বাড়ে, সময়ের সাথে সাথে তার ভ্যালু বাড়ে, রেমুনারেশন বাড়ে। অরিত্র দত্ত বণিক প্রথম দিন যখন একদম প্রথম কাজ করতে আসেন, ডান্স বাংলা ডান্সে যা রেমুনারেশন নিতেন, নিশ্চয়ই তার পরবর্তীতে সে একটু বাড়িয়েছেন, বা অন্যান্য কাজ যখনই তিনি করেছেন পরবর্তীতে সিনেমা হোক বা কিছু একেবারে স্টার্টিং এ জানিয়েছেন, তার চেয়ে নিশ্চয়ই বেশি নিয়েছেন যখন তার নাম হয়েছে। ন্যাচারালি দেবদারও রেমুনারেশনটা নিশ্চয়ই থেমে থাকেনি। উনি যদি সাপোজ 5 টাকা নিতেন, নিশ্চয়ই 5 টাকায় থেমে থাকবে না। যে লেভেলে বক্স অফিস দিয়ে এসছে, 5 টাকাটা 10 হবে, 15 হবে, এ করতে তো 50-এ উঠবে, এটা ন্যাচারাল ব্যাপার। তো এই সামান্য লজিকটা নেই। আর 2014 সালের আগে অব্দি কি চলেছে না আলো চলেছে আমরা সবাই জানি। স্বাভাবিকভাবেই একটা কথা তো অবশ্যই একমত হলাম যে বিপুল ভাবে চলতো রাজনীতিতে আসার আগে। এটা কিন্তু আবার ওই অরিত্র বাবুর যারা ভক্ত রয়েছে তাদের জন্য আমার তরফ থেকে, যারা সহমত হচ্ছেন তারা এটাও কিন্তু তাহলে পয়েন্ট করুন যে দেবদার কিন্তু রাজনীতিতে আসার আগে ছবিগুলো কি হারে চলতো, হলে কি ডিমান্ড ছিল, কি আর্নিং হতো, এটা কিন্তু অরিত্র দত্ত বণিক বলছে। মানে যারা শাসক দল বা দেবদার দলের বিপরীতে, আমি কোনো দলের নই, কিন্তু যারা বিপরীতে তারা তো সবসময় বলেন যে রাজনীতিতে আসার পর সুপারস্টার হয়ে গেছে, মমতা ব্যানার্জি ধরে বেঁধে মহানায়ক করে দিয়েছে, অনেক রকম কথাবার্তা হয়। এইটা কিন্তু আপনারা তো সবসময় অরিত্র দত্ত বণিককে সাপোর্ট করবেন যেহেতু এগেনস্টে কথা বলছে শাসক দলে, তাহলে সে কিন্তু এই কথাটাও বলছে, এটাও পয়েন্ট করতে হবে যে রাজনীতিতে আসার আগে সে কোন জায়গায় ছিল, তার কি ডিমান্ড ছিল এক্সিবিটারদের মধ্যে, কি হালে সিনেমাগুলো চলেছে, সেটাও পয়েন্ট করতে হবে। তো সেটা যেমন সত্যি, একটা কথা এটাও সত্যি যে রাজনীতিতে আসার কয়েকটা বছর তারপরে একটু খারাপ গেছে। কিন্তু এই যে রিসেন্ট টাইমসের কথা বলা হচ্ছে, আমি জানি না, হয়তো দেবদা হয়তো ব্যাংকের পাসবুক টুক হয়তো দেখিয়েছে অরিত্র বাবুকে, হয়তো দেখিয়েছে অরিত্র বাবু, সেই জন্য জানেন যে কতটা কি উত্থান হয়েছে, কতটা কি বেড়ে গেছে। নালে স্বাভাবিকভাবে আমরা তো কেউ জানতে পারছি না, অথবা হয়তো কোনো বিজনেস পোর্টালে গিয়ে হয়তো দেখে যে দেব এন্টারটেইনমেন্ট ভেঞ্চার্স ওদের কতটা আর্নিং হচ্ছে বা কিছু। রিসেন্টলি আমারই একটা বন্ধু দেখাচ্ছিল, ওরা বিজনেসম্যান বড়, তো দেখাচ্ছিল যে এরকম একটা ওয়েবসাইটে গিয়ে দেখা যায় কার ইয়ারলি আর্নিং কত আছে। হতে পারে অরিত্রবাবু হয়তো রিসার্চ করেছেন, অরিত্রবাবু জানেন, হ্যাঁ, বা পাসবুকই দেখিয়ে দিয়েছে হয়তো দেবদা অরিত্রদাকে। অরিত্রদা তো ভালো একজন সেই সময়কার ছোটে মিয়া, তো বড়ে মিয়া ছোটে মিয়াকে দেখাতেই পারে, দুই ভাই, তো ভাইয়ের মধ্যে শেয়ারিং চলে ব্যাংকের পাসবুক টুক, তো সেগুলো হয়তো দেখিয়ে দিয়েছে, ঠিক আছে। তো একটা বিষয় বলে রাখি, লাস্ট 5-6 বছর যদি বৃদ্ধির কথা বলা হয় আর্নিং এর তরফ থেকে, তাহলে লাস্ট 5-6 বছর ধরে দেবদার ছবি কিন্তু একমাত্র যে ব্যবসা কন্টিনিউয়াসলি দিয়ে আসছে। মানে 3টে ছবি আনলে 3টে ছবি থেকেই কিন্তু মোটামুটি সংখ্যক একটা, খুব না হলেও ভালো মতন লাভ, একটা মোটামুটি মিনিমাম অ্যামাউন্ট কিন্তু প্রফিট করছে। দেবদার ছবি কি হারে ব্যবসা দিচ্ছে আমরা প্রত্যেকে জানি। দেবদা অ্যাঙ্কারিং করেছে ডান্স জুনিয়রে এই লাস্ট 4-5 বছরের মধ্যে যদি আমি দেখি। এবং মোস্ট ইম্পর্টেন্টলি যে কথাটা, সেটা হচ্ছে দেবদা কিন্তু ওই 2013-14 ওই যে আগের ফেজটায়, ওই সময়টা সুপারহিট সিনেমা দিলেও সেইটার কিন্তু প্রযোজক ছিলেন না, মানে সেটার কিন্তু প্রডিউসার দেবদা ছিলেন না। দেবদা কারোর ব্যানারে কাজ করতেন এবং সেখানে রেমুনারেশন পেতেন। তো বোঝাতে পারছি ব্যাপারটা, তার কিন্তু নিজস্ব প্রফিটটা হতো না, সে একটা তার রেট ছিল, তার রেমুনারেশন ছিল, সেটাই চার্জ করতো। আদার্স যা প্রফিট, যতই লাভ দিয়েছে সেগুলো সমস্ত প্রডিউসাররা নিয়েছে, তো সেগুলো তো আমাদের দেবদা পাননি। কিন্তু যদি আমি এই লাস্ট কিছু বছর যাবত বলি, 2017 থেকে 2024, মানে আজকে 7টা বছর দেবদা নিজে প্রডিউসার, নিজে তিনি টাকা খরচা করে সিনেমা বানান। অ্যান্ড হয়তো জয়েন্টেও যান, জয়েন্টে হলেও 50 বা 60 যা শেয়ার থাকে আমি জানি না, বাট সেখানে শেয়ার থাকে। অ্যান্ড নিজে তো প্রডিউস করেনি ইন্ডিভিজুয়াল, সেইখানে হল থেকে তো টাকা উঠছেই, প্রফিটের মুখ দেখছে দেবদা শুধু সিনেমা হল থেকেই। তাছাড়া দেবদা যেহেতু কমার্শিয়াল স্টার এবং দেবদা যেহেতু হিউজ একটা ফ্যান বেস রয়েছে, সমস্ত মিলিমিশে স্যাটেলাইট রাইট এবং তাছাড়া যেসব ওটিটি, এখন আবার ওটিটিরও জমানা, তো সেই সব জায়গায় যখন বিক্রি হচ্ছে কি লেভেলে সেখান থেকে টাকা আসতে পারে, এটা অরিত্রদার জানা উচিত, অরিত্র ভাইয়ের জানা উচিত, তো উনি জানবেন। তো সেটা যখন প্রডিউসার হচ্ছেন দেবদা, তো দেবদার কাছে সেগুলোও ঢুকছে, যেটা কিন্তু কারোর ব্যানারে কাজ করলে ওই রেমুনারেশনের বাইরে বা কিছু শেয়ারের ছাড়া কিন্তু আর কিছু দেবদা হাতে পেতেন না। তো এখন কিন্তু তার কাছে 50% বা 60% অথবা 100% পুরো প্রফিটটাই কিন্তু থাকছে, যেহেতু তিনি প্রডিউসার। আগে কিন্তু তিনি প্রডিউসার ছিলেন না,
এখন তিনি প্রডিউসার হয়েছেন। তো ন্যাচারালি প্রফিটের অঙ্ক যখন বেশি তো বৃদ্ধি তো হবেই, তার আর্নিং এ তার সমস্ত কিছুতে তো বৃদ্ধি হবেই, লাইফস্টাইলও চেঞ্জ হবে, লাইফস্টাইলেও পরিবর্তন আসবে, গাড়ি আরো দামি হবে, এরপর 5-6 কোটি টাকার গাড়িও নিয়ে নিতে পারেন, কারণ তিনি এখন প্রডিউসার, তার নাম আছে, খ্যাতি আছে, এবং এমপি হওয়ার পর মাসে তো একটা এমপিরা ভালো বেতনও পান না। তো সেই সমস্ত মাথায় রাখা মনে হয় উচিত যে লাইফস্টাইল কেন বেটার হয়েছে। তো এগুলো ভেবে কমেন্ট করা উচিত ছিল। টিভিতে বসে আছো তুমি, তোমার এত জ্ঞান, তুমি একজন বুদ্ধিজীবী, তো তুমি যদি এইটুকু না বেসিক সেন্স নিয়ে কথা বলো তাহলে কি করে হতে পারে। তো এইটা আমার দর্শকদের জন্য ছিল, দেবদার দর্শকদের জন্য ছিল, এবং এটা নিয়ে না বললেই নয়। তো যখন লোকটা প্রডিউসার ছিল না তখন একটা তার আর্নিং, যখন সে প্রডিউসার হয়েছে ন্যাচারালি তার প্রফিটের পার্সেন্টেজ অনেক বেশি, তো আর্নিংটাও বেশি, লাইফস্টাইলটাও একটু চেঞ্জ হয়েছে ন্যাচারালি, আর কিছু বলার নেই এতে। আর দিন যত যায় সবকিছু রেমুনারেশনও তো বাড়তে থাকে। আগে নিশ্চয়ই 2007 সালে বা 2011 সালে দেবদা যে নাম অর্জন করেছিল বা তার ক্যারিয়ারের ডিউরেশন যতটুকু হয়েছিল সেই অনুযায়ী যা মানে রেমুনারেশন তিনি নিতেন, অবশ্যই 2000 আজকে 18-তে, 2020-তে বা 2025-এ বা 2023-এ এসে তারই অন্য প্রোডাকশনের সঙ্গে কাজ করলে সেম রেমুনারেশন নিশ্চয়ই নেবেন না, সেখানেও বৃদ্ধি হবে ন্যাচারাল। এগুলো নিয়ে কেউ বলতে হয় না, অ্যাকচুয়ালি এগুলো স্টেটমেন্ট দেওয়ার আগে ভাবতে হয় যে স্টেটমেন্ট দিচ্ছে, যে আমি কোন জায়গায় বসে আছি, আমাকে কোথায় বসানো হয়েছে, কত লোক শুনছে, এবং আমি কি স্টেটমেন্ট দিচ্ছি। দেবদার থেকে দূরেই থাকো এইসব ভুলভাল কথা বলা, এতে নিজের ইমেজ হারাচ্ছ। যেমন আমি পছন্দ করতাম, তুমি রাজনৈতিক দিক থেকে যাই চিন্তা ভাবনা করো না কেন, ঠিক আছে, কোনো অসুবিধা নেই, তুমি বক্তব্য রাখো, তোমার বক্তব্য ভালো লাগে, তোমার অনেক বিষয়ে সহমত হই আমরা, কিন্তু তাই বলে একটা দেবদাকে টানা যাবো না। দেবদার সঙ্গে ওই বড় মিয়া ছোট মিয়া কেমিস্ট্রিটা মনে আছে তো, ওটাই স্মৃতিতে থাকুক, ওটাই ভালো লাগে। পাকা পাকা কথা বলতে গিয়ে টিভির সামনে নিজের জায়গাটা তো নষ্ট করে ফেলেছো, তারপরে আবার অন্য কারুর নষ্ট করার চেষ্টা করছো। আগে তুমি বলতে না, তুমি এখন এসব বলা শুরু করেছো। দেখছো, দেবদাকে নিয়ে একটু বলি, আর ভাই মিমারদেরও দেবকে টানতে হয়, ইউটিউবারদেরও দেবকে টানতে হয়, হিরণদাকেও এখন হাইলাইট হতে দেবদাকে টানতে হচ্ছে, তুমিও টানছো। তাই বুঝতে পারছো দেবদা কি জিনিস।